আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কম্পিউটার সংগঠনের সেকেন্ড পার্ট হার্ডওয়্যারের। এখানে আমরা শুধু কম্পিউটার পেরিফেরালস পড়ব, মানে মূলত ইনপুট আউটপুট ডিভাইস, আর কিছুই না। তো এখানে অনেকগুলো ইনপুট আউটপুট ডিভাইস আছে, কিছু সম্পর্কে আপনাদের জানতে হবে। যেমন ইনপুট ডিভাইসের মধ্যে আপনাদের কিবোর্ডটা সম্পর্কে একটু ভালো জানতে হয়। এছাড়া ওসিআর, ওএমআর, এমআইসিআর এই জিনিসগুলো একটু ভালো জানতে হবে। আর আউটপুট ডিভাইসের মধ্যে আপনাদের মনিটরটা সম্পর্কে একটু ধারণা, আর হচ্ছে প্রিন্টার। বাকিগুলো শুধু নাম জানলেই চলবে, যে কোনটা ইনপুট ডিভাইস কোনটা আউটপুট ডিভাইস, মানে ডিটেলস পড়তেই খুব কম। তো এখানে আমরা যদি সরাসরি চ্যাপ্টারের মধ্যে চলে যাই, কম্পিউটার পেরিফেরালস। আসলে পেরিফেরালস জিনিসটা কি দেখেন, এখানে সংজ্ঞা বইয়ের মধ্যে সুন্দর করে বলে দিছি, যে সকল হার্ডওয়্যার কম্পিউটারের সাথে যুক্ত হয়ে কম্পিউটারের সার্বিক কার্যাবলী সম্পাদন করতে সহযোগিতা করে। মানে আপনি যে কম্পিউটার একটা কাজ করবেন, ধরেন আপনি কম্পিউটারে আপনি একটা অ্যাপ্লিকেশন লিখবেন, বা একটা চিঠি লিখবেন, বা আপনার একটা ডকুমেন্টস লিখবেন, এর জন্য তো আপনার কি কিবোর্ড লাগবে। লিখতে গেলে কিবোর্ডটা একটা হেল্প হিসেবে কাজ করবে। আবার লেখার পাশাপাশি আপনি মাউস ধরেন, আবার লেখাটা আপনার হাতে আসতে গেলে আপনি প্রিন্টার দিয়ে প্রিন্ট করেন। সেক্ষেত্রে কোনো কিছু আপনার যদি প্রয়োজন, আপনি কোনো স্ক্যান ডকুমেন্ট যদি দেন, তাহলে স্ক্যানার ইউজ করতে হয়। এই যে ডিভাইসগুলো, যে সমস্ত হার্ডওয়্যার যন্ত্রপাতিগুলো আমাদের কম্পিউটার কোনো একটা কাজ করতে হেল্প করে, এগুলো হচ্ছে কম্পিউটার পেরিফেরালস। এই পেরিফেরালসকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে। এখানে দেখেন, ইনপুট, আউটপুট, আর একটা হচ্ছে স্টোরেজ। তো আমাদের এখানে পরীক্ষায় সবচেয়ে বেশি যেটা প্রশ্ন আসে এই অধ্যায় থেকে, যে নিচের কোনটি ইনপুট ডিভাইস, অথবা নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়, আবার নিচের কোনটি আউটপুট ডিভাইস, বা নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়। আবার কিছু ডিভাইস আছে যেগুলো একই সাথে ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে। ফর এক্সাম্পল ধরেন টাচ স্ক্রিন বা মডেম, এগুলোকে একই সাথে ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে। তো এগুলোকে আলাদাভাবে পড়তে হবে। তো এখানে আমাদের প্রথম হচ্ছে কিছু ইনপুট ডিভাইসের নাম আছে। তো ইনপুট ডিভাইস হচ্ছে বেশি, যেহেতু কম্পারেটিভলি, এই টুংটুং আওয়াজ করে, তো ওইরকম নিয়ে যাও সাদের। তো ইনপুট ডিভাইসটা আবার কি, ধরেন এভাবে তো আসে যে নিচের কোন ইনপুট ডিভাইস বা ইনপুট ডিভাইস নয়। তো এইভাবে অপশন থাকতে পারে এগুলোর মধ্যে। এছাড়া আপনাদের খুব রেয়ার কেস এ ধরনের আসে, ধরেন ইনপুট ডিভাইসের মধ্যে কি কিবোর্ড, মাউস, লাইট পেন, জয়স্টিক, ডিজিটাইজার, টাচপ্যাড, গ্রাফিক্স ট্যাবলেট, এই জিনিসগুলো কি পয়েন্টিং ডিভাইস এদের নাম। ধরেন আপনি কিবোর্ড দিয়ে কোনো একটা স্পেসিফিক পজিশন পয়েন্ট করতে পারবেন, না মাউস দিয়ে কিছু একটাকে পয়েন্ট করতে পারেন, এই জন্য এগুলোকে পয়েন্টিং ডিভাইস বলা হয়। আর স্ক্যানিং ডিভাইস যেমন ওএমআর, আমাদের যে খাতা দেখার কারণে ওএমআর করার প্রথমে স্ক্যান করা হয়, বা এই যে এমআইসিআর যে ব্যাংকিং সেক্টরে যে আমাদের চেকের আসল বা নকল কেনে যাচাই করা হয়, স্ক্যান করে করা হয়। স্ক্যানার তো নিজেই কি স্ক্যান করে ডাটা আমরা কম্পিউটার ইনপুট দেই। বা এই যে কিউআর কোড, কুইক রেসপন্স কোড, এটাকে আমরা স্ক্যান করি। বা এই যে বারকোড, যে বিভিন্ন শপিং মলে বা ব্যবসা বাণিজ্যে যে স্ক্যান করে, বারকোড স্ক্যান করে কি সরাসরি আমাদের এটার ডিটেলস, মানে প্রাইস যদি হোক বা অন্য যে পারপাস আমি স্ক্যানটা করতেছি চলে যায়, তাহলে সবগুলো কি স্ক্যানিং ডিভাইস। তো আমাদের এগুলো একের সাথে ইনপুট ডিভাইস, আবার কি এগুলো স্ক্যানিং ডিভাইস বলা হয়। দুইভাবে নামটা পড়তে হবে। সেন্সর ডিভাইস একটাই সেন্সর, অডিও ডিভাইস একটাই মাইক্রোফোন। ঠিক আছে, মাইক্রোফোন কিন্তু অডিও ডিভাইস, আর স্পিকার কিন্তু, মানে মাইক্রোফোন কিন্তু ইনপুট ডিভাইস, আবার স্পিকার কিন্তু আউটপুট ডিভাইস। কারণ আপনি মাইক্রোফোনে আপনার ভয়েস ইনপুট দেন, স্পিকারের মাধ্যমে আউটপুট পাই, একটু প্যাচ লাগায় না। স্পিকার হচ্ছে আউটপুট ডিভাইস, মাইক্রোফোন হচ্ছে ইনপুট ডিভাইস। কি ইনপুট ডিভাইস? অডিও ডিভাইস। আর ভিডিও ডিভাইসের মধ্যে যেমন ডিজিটাল ক্যামেরা, ক্যামেরার মাধ্যমে হোক, বা ওয়েব ক্যাম, ঠিক আছে, এগুলোর মাধ্যমে আমাদের ছবি বা ভিডিও ইমেজ যায়। আর অন্যান্য বাকি যা আছে সবগুলোকে অন্যান্যের মধ্যে ফেলতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। আর আউটপুট ডিভাইসগুলো এখানে জাস্ট নাম পড়বেন। মনিটর, প্রিন্টার, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইউজেবল আউটপুট ডিভাইস। আর এদিকে স্পিকার, প্রজেক্টর, ইমেজ সেটার, আপনারা নামগুলো মুখস্থ করবেন। আর এগুলো হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস, যেগুলো একই সাথে ইনপুট এবং আউটপুট দুই ডিভাইস হিসেবে কাজ করে। এর মধ্যে যে মডেম, টাচ স্ক্রিন, এই দুটো হচ্ছে অপশনে বেশি থাকে। সিডি, ডিভিডি, ঠিক আছে, কারণ সিডির মধ্যে আপনি কি সিডি রাইট করতে পারেন, মানে আপনি ডাটা ইনপুট দিতে পারেন। যদিও এখন সিডি ডিভিডির ব্যবহারটা তেমন একটা হয় না, কিন্তু একটা সময় আমরা কোনো একটা, ধরেন আমার কোনো একটা প্রোগ্রামের ভিডিও, এই ভিডিওগুলো সিডিতে রাইট করে রেখে দেওয়া যেত।
পরবর্তীতে আবার আমি ভিডিওটা দেখতে পারতাম। তো যখন দেখতেছি তখন আমি আউটপুটটা এনজয় করতেছি, যখন রাইট করতেছি তখন একই সাথে কি ইনপুটটা দিচ্ছে। তো এগুলো কি ইনপুট আউটপুট ২ ডিভাইস হিসেবে কাজ করে। এই যে ভিডিও ক্যাসেট রেকর্ডার, ভিসিআর, এগুলো এখন এই ভিসিআর এর পরবর্তী জেনারেশনে কিন্তু সিডি ডিভিডি আসছে। আর এখন তো কিছুই নাই, এখন তো পেন ড্রাইভের মাধ্যমে সবকিছু হয়ে যায়। পেন ড্রাইভও লাগে না বর্তমান যুগে, সরাসরি নেটওয়ার্ক স্পিড 5G 4G ইউজ করার কারণে অটোমেটিক ডাউনলোড তাড়াতাড়ি করে সাথে সাথে দেখে ফেলতে পারতেছি। পেন ড্রাইভের ব্যবহারটাও এখন ধীরে ধীরে কমে যাচ্ছে। তাহলে যে পেন ড্রাইভ একের সাথে ইনপুট আউটপুট, কারণ পেন ড্রাইভ আপনি ডাটা ইন করতে পারতেছেন, আবার এখান থেকে আপনি আউট করতে পারতেছেন। ঠিক আছে, হার্ড ডিস্ক, এগুলো ডিজিটাল ক্যামেরা বা পাঞ্চ কার্ড, নেটওয়ার্ক কার্ড, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এইটুকু হচ্ছে পুরোপুরি মুখস্থের জিনিস। প্র্যাকটিক্যালি কিছু জিনিস হয়তো বা আপনার মাথায় সেট আপ করা আছে, আপনি হয়তো বা বুঝেন যে ধরেন ফর এক্সাম্পল ওএমআর, এটা একটা ইনপুট ডিভাইস, আপনি হয়তো ধরতে পারেন, বা স্পিকার একটা আউটপুট ডিভাইস। এরপরও সবগুলো জিনিস মুখস্থ করতে হবে। এখানে কম্পিউটার পেরিফেরালস থেকে যা কোয়েশ্চেন হয় তার অলমোস্ট 40-50% কোয়েশ্চেনে শুধু এইটুকুর মধ্যে হয়। নিচের কোনটা ইনপুট ডিভাইস, নিচের কোনটা আউটপুট ডিভাইস, নিচের কোনটা ইনপুট ডিভাইস নয়, নিচের কোনটা আউটপুট ডিভাইস নয়, নিচের কোনটা একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস। এরপরে এগুলোর সম্পর্কে কিছুটা আমাদের জানতে হয়, সবগুলো সম্পর্কে না, সকল সম্পর্কে না। যেমন ইমেজ সেটার আমাকে কিছু জানতে হবে না, স্পিকার কিছু জানতে হবে না, প্রজেক্টর জানতে হবে না, এখানে যেমন মনিটর একটু জানতে হবে, প্রিন্টার একটু জানতে হবে। একইভাবে কি আমাদের এই যে ইনপুট ডিভাইসের মধ্যে কিবোর্ড সম্পর্কে একটু ভালো জানতে হয়, মাউস হালকা, কিবোর্ডটা একটু বেশি পড়তে হয়, বাকিগুলো কিন্তু আমাদের জানতে হয় না, পরীক্ষা আসে না। এখানে ওএমআর, ওএসআর, এমএসআর সবগুলো সম্পর্কে একটু হালকা পাতলা জানতে হয়, খুব বেশি না। তো আমরা চলেন এখন একটু ডিটেলস পড়ি। তো ফার্স্টে ইনপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইসের মধ্যে প্রথমে আসে হচ্ছে মাউস। মাউস জিনিস আপনারা জানেন যে যে ইঁদুরের মতো বলা হয় কম্পিউটারে, এটা হ্যান্ড অপারেটিং একটা ডিভাইস, এটা একটা ইনপুট ডিভাইস, হাত দিয়ে। তো এখানে বর্তমানে অনেক ধরনের মাউস আছে। আগে তো তার কেবল আছে, ওয়্যারলেস আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলোর মধ্যে প্রথমে পড়তে হবে কি, মাউসের আবিষ্কার কে করছে, এটা একটা পরীক্ষা আসছিল, বিসিএস না, ডগলাস এঞ্জেলবার্ট, বা আপনি এঙ্গেলবার্টও বলেন, যেভাবে বলেন। 1984 সালে ম্যাকিনটশ কম্পিউটারে উনি সর্বপ্রথম এই মাউসটা ব্যবহার করছে। তো এটা খুবই একটা ভাইটাল তথ্য, এই জন্য ব্লু কালার করা আছে বইয়ে। এছাড়া আপনাদের এখানে মাউসের মধ্যে সাধারণত ৩টা বা ২টা বাটন থাকে, কোনো কোনো মাউসে ২টা থাকে, শুধু লেফট কি রাইট কি। আর এখন তো প্রায় সব মাউসে দেখা গেছে মাঝখানে একটা কি থাকে, যেগুলো হচ্ছে এই ফিঙ্গার দিয়ে আমরা আপ ডাউন করি, এটাকে বলে স্ক্রল বাটন, পেজ উপর নিচ করার জন্য যেটা। তো লেফট বাটন, রাইট বাটনে মাউসে কি কাজগুলো করে, এটা যদি আপনি একবার রিডিং করে যান, এগুলো আমরা জানি। কারণ বর্তমান যুগে এমন কেউ নাই যে কম্পিউটার ব্যবহারগুলো জানে না, নর্মাল ব্যবহার হয়তো, বাট এত ফার্দার না জানলেও হালকা পাতলা জানছে। এখানে হচ্ছে মাউসের প্রকারভেদ 4 ভাগে ভাগ করা যায়: মেকানিক্যাল মাউস, অপটিক্যাল মাউস, ওয়্যারলেস মাউস, আর একটা হচ্ছে ট্র্যাকবল মাউস। নামগুলো পড়বেন। এবং মাউসের এই যে আমাদের সিঙ্গেল ক্লিকে কি কাজ করে, ডাবল ক্লিকে কি কাজ করে, রাইট ক্লিকে কি কাজ করে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। যেমন সিঙ্গেল ক্লিকে কি জাস্ট একটা জিনিস সিলেক্ট হয়, ভিতরে কিন্তু ঢুকে না। আপনি একটা ফোল্ডারের মধ্যে সিঙ্গেল ক্লিক করেন, ফোল্ডারটা সিলেক্ট হবে। ডাবল ক্লিক করলে কি ফোল্ডারের ভিতরে ঢুকতে পারবেন, বা ফাইলটা ওপেন হবে, কোনো একটা ফাইল, এমএস ওয়ার্ড হোক, ফোল্ডার হলে ফোল্ডার ওপেন, আর ফাইল হলে ফাইল ওপেন, ঠিক আছে। আর রাইটটা দিয়ে হচ্ছে মূলত ওই যে ফাইল বা আপনার ফোল্ডার হোক, যেটা হোক, এটা ডিটেলসটা বের হয় আর কি, মেনু। এরপরে এই ড্র্যাগ এন্ড ড্রপ বলতে মাউসের যেটা, ধরেন মাউসে আমাদের লেফট বাটনে ক্লিক করে ধরে নিয়ে যখন ধরেন একটা ফোল্ডারের ভিতরে আমি 2টা ফাইল ঢুকাইতে চাইতেছি, বা 2টা ছবি, তখন এই যে ছবি 2টা সিলেক্ট করে যে টান দিয়ে যে ফোল্ডারের ভিতরে ঢুকাই দেওয়া, এটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ। এগুলো রিডিং করলে বুঝবেন। এরপর হচ্ছে কিবোর্ড। কিবোর্ড হচ্ছে কম্পিউটারের যতগুলো ইনপুট ডিভাইস আছে তার মধ্যে সবচেয়ে স্লো, সবচেয়ে ধীর গতির ইনপুট এটা। তাহলে আমাদের কিবোর্ডের প্রত্যেকটা কিতে এক একটা কোড থাকে। এটা মূলত হচ্ছে বিদ্যুতের উপস্থিতি বাইনারি সিস্টেমে যে জিনিসগুলো হয় 0 বা 1, এগুলো রিডিং করবেন, প্রশ্ন আসার মতো কিছু নাই এখানে। এই কোয়েশ্চেনটা পরীক্ষায় বেশি আসে যে কিবোর্ডের বেশ কিছু ডেকোরেশন আছে। যেমন আমরা যে কিবোর্ডগুলো ইউজ করি, এই কিবোর্ডগুলো হচ্ছে কোয়ারটি ডিজাইন। এখন কোয়ারটি মানে কি, উপরের বাটনে যে কিবোর্ডের, এখানে ছবি আছে, এই যে ধরেন কোয়ারটি বলতে বোঝায় যে এরকম আর কি, এই যে QWERTY, এটাকে কোয়ারটি বলা হয়। এই সেকেন্ড লাইনে তো ASDFGH আমরা তো জানি। মূলত এই লাইনটা মানে কি ডেকোরেশনে অ্যালফাবেট গুলো আছে, এই অ্যালফাবেটের যে প্রথম জিনিসটা, এটার উপর ভিত্তি করে কোয়ারটি বলা হয়। ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে, খুব ভালোই দেখা যাচ্ছে।
এই হিসাবে যে আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত বা আদর্শ কিবোর্ড ডেকোরেশনটা কি, লেআউটটা কি, এটা হচ্ছে কোয়ার্টি। এটা আবিষ্কার করছে কে? এই যে ক্রিস্টোফার ল্যাথাম শোলস। এটা পড়বেন। এছাড়া আরো আছে, এই জিনিসগুলো আছে। আপনারা মোবাইলে বিভিন্ন ধরনের কিবোর্ড ডাউনলোড করে দেখবেন যে অনেক সময় কি ব্যবহার আপনার সাথে ম্যাচ করে না। যেমন আমরা এটার সাথে ইউজ টু বেশি, অন্যগুলো হলে দেখে 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 দেখতে হয় আর কি, করতে হয়। তো কিবোর্ডের দুই ধরনের কি পাওয়া যায়, স্ট্যান্ডার্ড কি আর হচ্ছে এনহান্সড কি। আমাদের সাধারণত একটা স্ট্যান্ডার্ড কিবোর্ডে 83 থেকে 101টা কি থাকে, মানে বাটন থাকে। আর এনহান্সড কিতে থাকে হচ্ছে 100 থেকে 104টা। আর আদর্শতে 105টা থাকে। আমরা তো এখন 105টাই বেশি ইউজ করি। তো এই কি গুলোকে বিভিন্নভাবে নাম করা হয়েছে, মূলত 5টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফাংশন কি। আমি নামগুলো দেখেন, ফাংশন কি হচ্ছে F1 থেকে F12, এটা হচ্ছে মোট 12টা। তাহলে এটা পরীক্ষা আসে যে ফাংশন কি কয়টা, উত্তর হবে 12টা। ফাংশনের প্রত্যেকটা ফাংশন কি আলাদা আলাদা জিনিস আছে। আচ্ছা আমি গুগল থেকে একটু দেখাই, আমার তো এখানে কিবোর্ড আছে, ওইখানে হলে পেজ আপ ডাউন করা লাগতেছে। তো দ্যাটস ওয়াই আমি একটু গুগলে চলে যাই। গুগল থেকে একটা কিবোর্ড নামাইলে আমাদের সুবিধা হয়, তাহলে পেজ আপ ডাউন করা লাগতেছে না। জাস্ট কি দেব, কিবোর্ড। এই যে এটাও কোয়ার্টি, দেখেন QWERTY, কোয়ার্টি। কিবোর্ড দিলাম, যে কোনো একটা আসুক, একটা আসলে হয়েছে। এটাই সিলেক্ট করি। এই যে এই যে কিবোর্ডটা দেখেন, এই কিবোর্ডের একটা যদি বড় করেন, এই যে এগুলো হচ্ছে ফাংশন কি, যে উপরে যেগুলো থাকে, যে এগুলো হচ্ছে ফাংশন কি। এই ফাংশন কি প্রত্যেকটার এক একটা কাজ আছে, প্রত্যেকটা ফাংশন কির কাজ আছে। বইয়ের মধ্যে জিনিসগুলো আমি দিয়ে দিয়েছি, তবে সবগুলো কিন্তু আমাদের পড়তে হবে না। আমি 5 ধরনের কি আছে। আগে প্রথম হচ্ছে দেখেন, এইগুলো হচ্ছে ফাংশন কি। এরপরে বলা হচ্ছে আলফা নিউমেরিক কি। আলফা নিউমেরিক কি হচ্ছে, ফাংশন কি হচ্ছে 12টা। আর আলফা নিউমেরিক কি বলে হচ্ছে 36টা। আলফা বলতে বোঝা হচ্ছে অ্যালফাবেট, অ্যালফাবেট থেকে হচ্ছে আলফা, অ্যালফাবেট থেকে আলফা। তো অ্যালফাবেট ইংলিশে 36টা আছে, এ থেকে জেড পর্যন্ত। এই যে এ থেকে জেড পর্যন্ত উল্টায় পাল্টায়, এই যে 36টা। আর হচ্ছে আলফা নিউমেরিক, অ্যালফাবেট এবং নিউমেরিক সংখ্যাগত। সংখ্যা কয়টা আছে, এই যে এখানে যে সংখ্যার 10টা আছে, 0 থেকে 9 পর্যন্ত যে 10টা আছে, তাহলে এই সংখ্যার 10টা। আর হচ্ছে এই সংখ্যা কিন্তু যে এদিক দেওয়া আছে, এটা কিন্তু আবার আরেক কিতে চলে যাবে। এই সংখ্যাগুলো আলফা নিউমেরিকে পড়ে না। আলফা নিউমেরিকে পড়ে হচ্ছে এই 10টা সংখ্যা, আর হচ্ছে এদিক দিয়ে অ্যালফাবেট 26টা। তাহলে মোট 36টা বর্ণকে বলা হয় অ্যালফা নিউমেরিক কি। আর অ্যারো কি হচ্ছে 4টা, এই যে তীর চিহ্ন যেটা, এই যে আপ ডাউন রাইট লেফট, এই 4টাকে বলা হচ্ছে অ্যারো কি। এরপরে হচ্ছে মডিফায়ার কি। মডিফায়ার কি হচ্ছে যে শিফট কন্ট্রোল অল্টার, এই জিনিসগুলো এদের কোনো সংখ্যা নেই, কিবোর্ড বেসিসে আলাদা। এই যে অল্টার জিটিআর, এই যে কন্ট্রোল শিফট, ঠিক আছে, এগুলোকে মডিফায়ার কি বলা হয়। আর নিউমেরিক কি এখানে 17টা বলা হয়, এটা হচ্ছে এগুলো। যেখানে দেখেন আমাদের সিম্বল কিন্তু এই যে 1 2 3 4 5 6 7 8 9 শূন্যর পাশাপাশি আমাদের যারা হ্যাশ, স্টার, স্ল্যাশ, প্লাস, মাইনাস, এই জিনিসগুলোকে মূলত মডিফায়ার কি বলা হয়। আমাদের এই যে এদিকে আছে প্লাস মাইনাস, আছে প্লাস মাইনাস, এই যে স্টার, স্ল্যাশ, এটাতে গুণের কাজ হয়, এটাতে ভাগের কাজ হয়, মানে এই জিনিসগুলো হচ্ছে মডিফায়ার কি। এটাকে 17টা বলা হয়। মডিফায়ার কি কতটা, 17টা। এর মধ্যে কিন্তু লজিক্যাল অপারেটর যদি বলা হয়, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর, ঠিক আছে। এই যে গ্রেটার দেন, লেস দেন, আর হচ্ছে ইকুয়াল। যেটা ইকুয়াল কোথায় আছে, ইকুয়ালটা তো এই যে এখানেই আছে। ইকুয়াল এই কিবোর্ডটা তো নাই, এই জায়গাটা ইকুয়াল থাকে, এটা মনে হয় ইকুয়াল, ঝাপসার জন্য দেখা যাইতেছে না আর কি, এই জায়গাটা ইকুয়াল থাকে। তাহলে এই যে গ্রেটার দেন, লেস দেন এবং হচ্ছে যে ইকুয়াল, এটা এগুলোকে বলা হচ্ছে লজিক্যাল কি। তাহলে আমাদের অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে 4টা, মানে বীজগাণিতিক অপারেটর, প্লাস মাইনাস গুণ ভাগ, এই 4টা। সংখ্যা 10টা, এই যে এখানে যে সংখ্যা 10টা। আর হচ্ছে গ্রেটার দেন, লেস দেন এবং হচ্ছে ইকুয়াল, এই 3টা লজিক্যাল অপারেটর। তাহলে লজিক্যাল অপারেটর 3টা, তারপর হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর 4টা, আর শুধু অঙ্কবাচক 10টা, এই মিলে 17টা। 10 4 3 17টাকে বলা হচ্ছে নিউমেরিক কি। এছাড়া আরো কি আছে, এগুলোকে নামে বলা হয় না, সব হচ্ছে অন্যান্য। যেমন এই যে এনএল, এটা হচ্ছে নাম্বার লক।
আপনি এটাতে প্রেস করলে জানেন যে আপনাদের এই ইয়া হয়ে যায়, সংখ্যার পেজ আসে না। এছাড়া এই যে এদিক যে ক্যাপস লক আছে, ট্যাব আছে, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আদার্স কি আর কি, অন্যান্যর মধ্যে চলে যাবে। তাহলে নামবাচক কি হচ্ছে 5টা, প্রথম হচ্ছে ফাংশন কি 12টা, আলফা নিউমেরিক কি হচ্ছে 36টা, তারপর অ্যারো কি হচ্ছে 4টা, মডিফায়ার কি হচ্ছে 17টা, আর নিউমেরিক কি হচ্ছে মডিফায়ার কি হচ্ছে সংখ্যা নাই, আলফা নিউমেরিক কি হচ্ছে 17টা। এই হচ্ছে নামগুলো মুখস্থ করবেন। এরপরে প্রত্যেকটা এই যে ফাংশন কি, এই 12টা ফাংশন কি সম্পর্কে একটু জানতে হবে। সবগুলো না আমি একটু বলে দেই তথ্য। যেমন F1 কে বলা হচ্ছে হেল্পিং কি। এটা পরীক্ষায় নিচের কোন কিটি হেল্প বা চলে আসে, বা হেল্পিং কি বলা হয় কোনটা, বা সহায়তাকারী কি বলা হয় কোনটা, এটাকে বলে F1 কে। F1 এর নাম হচ্ছে হেল্পিং কি। আর F2 হচ্ছে কোন একটা ফাইল বা ফোল্ডারের নাম যদি পরিবর্তন করতে চান, অর্থাৎ নাম রিনেম করতে চাইলে F2 ইউজ করে। আরো লেখা আছে, বাকিগুলো আমাদের লাগবে না, শুধু যেটুকু বলি এটুকু হচ্ছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তারপর F3 হচ্ছে বড় ছোট করা হয় আর কি, ওটা তো পরীক্ষা গুরুত্বপূর্ণ না। F4 টা গুরুত্বপূর্ণ। F4 হচ্ছে লাস্ট অপারেশন রিপিট হয়। ধরেন আপনি একটা বর্ণ ডিলিট দিলেন কোথাও থেকে, এরপরে F4 চাপবেন, ও হচ্ছে একটা 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 করে বর্ণ ডিলিট করতে থাকবে। বা আপনি কোন একটা জিনিস কপি করলেন, কপি করে কোথাও পেস্ট করলেন, এরপরে F4 চাপতে থাকবেন, ও ওই জিনিসটা বারবার পেস্ট করতে থাকবে। F4 মানে হচ্ছে লাস্ট অপারেশন, আপনি যা করবেন ও হচ্ছে যতবার F4 চাপবেন ততবার এই জিনিসটা করতে থাকবে। ফ্যাক্ট হচ্ছে এটা। তাহলে F4 হচ্ছে লাস্ট অপারেশনটা বারবার রিপিট করে। আর F5 হচ্ছে রিফ্রেশ বাটন। এটা পরীক্ষা আসে যে রিফ্রেশ বাটন, আপনি কম্পিউটারে যে অনেক সময় কি মাউস ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে আমরা স্ক্রলিং করে রিফ্রেশ চাপ দিই না, তাহলে ওই ঝামেলা দূর করতে যে রিফ্রেশ করতে গেলে F5 চাপলে কি রিফ্রেশ বাটন হিসেবে কাজ করে। F6 অতটা ইম্পর্টেন্ট না পরীক্ষায়, এরপরে পড়তে পারেন চাইলে। F7টা একটু গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আপনি ওয়ার্ড বা বানান বা ব্যাকরণগত কারেকশনের জন্য। সো F7 হচ্ছে কারেকশন কি। F8 এটা হচ্ছে আপনার F8, যদিও আপনাদের বুটিং করার সময় F8 লাগে, মানে আপনাদের যখন কম্পিউটার রিবুট দেন তখন হচ্ছে F8 লাগে, এটা একটা কাজ। এছাড়া F8 থেকে সবচেয়ে বেশি যেটা পরীক্ষা আসে যে পরপর 2বার F8 যদি চাপেন তাহলে আপনার একটা ওয়ার্ড, 3বার চাপলে সেন্টেন্স, 4বার চাপলে প্যারাগ্রাফ, 5বার চাপলে ডকুমেন্ট সিলেক্ট হয়। এখানে কিন্তু ধীরে ধীরে দেখেন, ওয়ার্ডের চেয়ে বড় কিন্তু সেন্টেন্স, সেন্টেন্সের বড় কিন্তু প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের চেয়ে বড় কিন্তু ডকুমেন্ট। কথাটা বুঝছেন? মানে একটা ডকুমেন্টে অনেকগুলো প্যারাগ্রাফ থাকে, একটা প্যারাগ্রাফে অনেকগুলো সেন্টেন্স থাকে, একটা সেন্টেন্সে অনেকগুলো ওয়ার্ড থাকে। এজন্য যত সংখ্যা বড়র দিকে যাবে তত এটা। একবার চাপলে ফ্যাক্ট না, 2বার চাপলে একটা ওয়ার্ড সিলেক্ট হবে, 3বার চাপলে একটা সেন্টেন্স সিলেক্ট হবে। 3বার একটা পরীক্ষা বেশি আসে যে F8 বাটন 3বার প্রেস করলে কি সিলেক্ট হবে। একটা সেন্টেন্স সিলেক্ট করতে গেলে কোন বাটনটি 3বার প্রেস করতে হয়, F8 ওইভাবে কোশ্চেনটা আসে। F9 দরকার নাই, F10 ও দরকার নাই, F11টাও দরকার নেই, এগুলো পরীক্ষায় খুব একটা গুরুত্বপূর্ণ না, বাট F12টা গুরুত্বপূর্ণ। F12 হচ্ছে সেভ এস, ফাইল সেভ করার জন্য F12। তাহলে আমাদের হচ্ছে F12টা ফাইল সেভ, এটা হচ্ছে 2বার 3বার 4বার অপারেশন। F7 হচ্ছে আমাদের এই কারেকশনের হিসাবে। F5 হচ্ছে রিফ্রেশ, F4 হচ্ছে লাস্ট অপারেশন রিপিট করার জন্য, F1 হচ্ছে হেল্পিং কি, F2 হচ্ছে রিনেমের জন্য, আর F3 হচ্ছে বড় ছোট বা অ্যালফাবেট বড় ছোট করা। তো এই প্রত্যেকটা ফাংশন কি সম্পর্কে জেনে থাকলে ভালো, এরপরে যদি কম জানতে চান আমি যেটুকু বলছি এটুকু পড়বেন। এছাড়া আরো কিছু বাটন সম্পর্কে জানতে হবে, যেমন এই পাশে এসকেপ বাটন থাকে, যে এটা এসকেপ বাটন হচ্ছে কোন একটা কমান্ড আপনি যদি বাতিল করতে চান, আপনি কম্পিউটারকে কোনো একটা কমান্ড দিচ্ছেন, এই কমান্ডটা যদি বাতিল করতে চান। আর এখানে একটা বাটন আছে ট্যাব, এই ট্যাবের কাজ হচ্ছে কার্সরটাকে সরায় দেওয়া। কার্সর তো জানেন যেটা লাফালাফি করে, কার্সরটাকে ডান দিকে সরানো। এখানে কতটুকু সরে, 5 অ্যালফাবেট পরিমাণ সরে। শিফট কন্ট্রোল এগুলো, অল্টার ডিলিট এগুলো কার কি কাজ এগুলো তো জানবেন। ডিলিট চাপলে কি ডান দিকের জিনিস মুছে, ব্যাক স্পেস দিলে হচ্ছে বাম পাশের জন্য মুছে, যেমন এটা হচ্ছে ব্যাক স্পেস, এই তীর চিহ্নের এটা। এটা দিলে হচ্ছে কার্সরটা যে জায়গায় থাকে তার লেফটের বর্ণ মুছে, আর হচ্ছে ডিলিট চাপলে হচ্ছে ডান দিকের গুলো চাপে। তো এখানে হচ্ছে এই জিনিসগুলো একটু পড়বেন, কোনটা কোনটা একটু পড়বেন। এসকেপ, ট্যাব, ক্যাপস লক, তারপর হচ্ছে কন্ট্রোল, ডিলিট, এন্টার,
আর একটা হচ্ছে প্রিন্ট স্ক্যান। এই কটা একটু পড়বেন, বাকিগুলো অতটা জরুরি না। এরপর হচ্ছে কন্ট্রোলের সাথে বিভিন্ন বাটনের কিছু কাজ আছে। আপনারা জানেন যে কন্ট্রোল দিয়ে সি চাপলে হচ্ছে কপি হয়, কন্ট্রোল দিয়ে ভি চাপলে হচ্ছে পেস্ট হয়, কন্ট্রোল দিয়ে এক্স চাপলে হচ্ছে কাট হয়, ঠিক আছে। একইভাবে কন্ট্রোল বি দিলে পেস্ট হয়। তারপর আরো আছে কন্ট্রোল এ দিলে হচ্ছে সকল ডকুমেন্টস সিলেক্ট হয়, কন্ট্রোল বি দিলে হচ্ছে বোল্ড হয়, ঠিক আছে। কন্ট্রোলের সাথে প্রত্যেকটা বাটনের কাজ আছে, বাট আমাদের সবগুলো জরুরি না। এখানে যে কটা দিচ্ছি এ কটা একটু বেশি জরুরি। কন্ট্রোল এস দিলে সেভ হয়, আমরা যখন ওয়ার্ডের কাজগুলো করি মূলত। এরপরে মাল্টিমিডিয়া কিবোর্ড দরকার নাই। বাংলা ফন্ট সম্পর্কে কিছু তথ্য আছে। বাংলা ফন্ট আবিষ্কার ব্যবহার হয় 1987 সালে। সবচেয়ে বেশি ব্যবহৃত বাংলা ফন্ট হচ্ছে সুতুনি এমজে, ম্যাক্সিমাম ইউজ করে, যেটা ইউনিকোডের মাধ্যমে আছে। আমার বর্ণমালা সরকারের উদ্যোগে যেটা ক্রিয়েট করা হয়েছে। এরপরে কিছু বাংলাদেশ সরকারের ইউজ করে বাংলা ফন্ট হচ্ছে নিকষ ফন্ট। গভর্নমেন্টের যত কাজে সব কাজে নিকষ ফন্ট ইউজ করা হয়, এগুলো কিন্তু আসতে পারে পরীক্ষায়। আর কিছু বাংলা কিবোর্ডের নাম দিয়ে দিয়েছি, এগুলো মুখস্থ রাখবেন আর কি। আর বাংলা কিবোর্ডের মধ্যে 3টা কিবোর্ড আছে। মুনির কিবোর্ড, এটা হচ্ছে কোয়ারটি লেআউটে আছে। এরপরে তো হচ্ছে বিজয় কিবোর্ড, এটা তো হচ্ছে আপনার মুস্তাফা জব্বার তৈরি করছে। তবে যেহেতু আওয়ামী লীগের সাথে মুস্তাফা জব্বারের একটা কানেকশন আছে, এই বিজয় কিবোর্ড নিয়ে কোশ্চেন এবার আসার সম্ভাবনা নাই এখন, ঠিক আছে। এখন আসতে পারে হচ্ছে অব্র কিবোর্ড নিয়ে, কারণ অব্র কিবোর্ড মেহেদী হাসানকে অনেকদিন যাবত ডিপ্রাইভ করা হয়েছে। লাস্ট 2100 পদক দেওয়া হয়েছে অব্র কিবোর্ডে। তো মেহেদী হাসান শুধু এককভাবে দেওয়া হলো, ওনার প্রপোজালে ওনার 3টা ফ্রেন্ডকে সহ 4জনকে একসাথে 2100 পদক দিচ্ছে। এখানে ফ্রেন্ডদের নামগুলো দেওয়া আছে বইয়ের মধ্যে, সবগুলো আপনারা একটু পড়ে নেবেন, ঠিক আছে। 2025 সালে 2100 পদক পাইছে। এগুলো রিডিং পড়ার ইস্যু, যেটুকু একটু গুরুত্বপূর্ণ আমি ব্লু মার্ক করে দিচ্ছি। এছাড়া কিছু কিবোর্ডের লেআউট আছে, এগুলো মুখস্থ করতে পারলে ভালো। আর যদি করতে না পারেন দরকার নেই, কারণ বিশেষ পরীক্ষা এগুলো আসবে না। এখন অন্য চাকরি পরীক্ষায় আসলেও আসতে পারে। কিরকম, এই যে এগুলো তো পড়াইছি, চলে গেল ফাংশন কি, এগুলো তো পড়াইলাম, এগুলো বললাম, এগুলো বলা হইলো। এই যে এগুলো আর কি, কম্পিউটারে বাংলা প্রেস করতে গেলে কোনটা প্রেস করতে হয়। এখন যেমন ও লিখতে গেলে শিফট এফ চাপতে হয়। এটা হচ্ছে যারা টাইপিস্ট, অনেক পরীক্ষা আসে, বিভিন্ন চাকরি পরীক্ষা হয়তো অনেক সময় কি অপারেটর নিয়োগ দেওয়া হয় বিভিন্ন চাকরি পরীক্ষায়, তো তাদের পরীক্ষায় এই জিনিসগুলো আসতে পারে। এখন আপনি যদি নবম বা দশম গ্রেডে পরীক্ষা দেন, তাহলে ডেফিনেটলি আপনি অপারেটর হিসেবে নিয়োগ হচ্ছেন না। 16তম গ্রেডে সাধারণত অপারেটর হয়, কম্পিউটার কাম অপারেটর, যেটা কি জানি অফিস কাম অপারেটর, ওই জন্য। তো তাদের যে সমস্ত পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষায় এই জিনিসগুলো পরীক্ষা আসতে পারে, যে দ বর্ণ কিভাবে প্রেস করতে হয়, কারণ কিবোর্ডটা তো ইংলিশে থাকে অনেক ক্ষেত্রে। তো তাদের জন্য এই জিনিসগুলো হচ্ছে মুখস্থ। তবে সার্বজনীন ভাবে এখানে আমি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সবই দিয়েছি। তবে সার্বজনীন সবাই যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এইটুকু, এই কটা যুক্তবর্ণ মুখস্থ করতে পারেন। বিশেষ করে আপনাদের এই যে ক্ষীয়, তারপর হচ্ছে যে এটা ব্যঞ্জন বর্ণ লিখতে গেলে যায়, বিজ্ঞান লিখতে গেলে যায়, এই 3টা জিনিস এগুলো মুখস্থ করবেন যে কিভাবে, যেমন ক্ষীয় যেটা কি প্রেস করতে হয়। এখন যারা বাংলা কিবোর্ড পারেন তারা তো ক যোগ স দিলে ক্ষীয় হয়ে যায়, মানে ক্ষীয় হয়। এখন ক যোগ যে স দিবেন, এই ক প্রেস করতে গেলে জেতে প্রেস করতে হয়। যোগ যেটা মানে হসন্ত, এটাতে প্রেস করতে গেলে জিতে প্রেস করতে হয়। আর মূর্ধন্য স প্রেস করতে গেলে শিফট এন দিতে হয়। তাহলে মূলত এখানে যারা জানেন তারা তো কিবোর্ড দেখেই পারেন, যারা জানেন না এগুলো মুখস্থ করবেন। তো সবার জন্য যেটা বলি, সবার জন্য এই শুধু যুক্তবর্ণগুলো পড়বেন। আর যারা লোয়ার গ্রেডের পরীক্ষা দিতে চান তারা ওই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ প্রত্যেকটা বর্ণ কিভাবে কিবোর্ডে প্রেস করতে হয় মুখস্থ করতে হবে। তো এই পড়াটা সার্বজনীন না। তো আমাদের কিবোর্ড শেষ। এরপর হচ্ছে ওএমআর। ওএমআর এর ফুল মিনিংটা অবশ্যই পড়া লাগবে, অপটিক্যাল মার্ক রিডার। তো আপনারা জানেন ওএমআর কি কাজ করে। মূলত এমসিকিউ পরীক্ষায় যে খাতাগুলো দেখা হয়, আলোর প্রতিফলনের সূত্র ব্যবহার করে ওএমআর মেশিনটা কাজ করে। অর্থাৎ আপনার কম্পিউটার সফটওয়্যারের ভিতরে এমনভাবে ডাটা এন্ট্রি করা থাকে, মনে করেন যে 7 নং প্রশ্নের উত্তর হচ্ছে খ। এখন 7 নং প্রশ্নের উত্তর খ, তার মানে 7 নম্বর প্রশ্নের ক খ গ ঘ 4টা জায়গা দিয়ে ও লাইট পাস করবে, মানে লাইট নিক্ষেপ করবে। এর মধ্যে যদি এটার কারেক্ট অ্যান্সার খ হয়, যদি খ থেকে আলো প্রতিফলিত হয়ে আসে তাহলে ও এটাকে কারেক্ট অ্যান্সার ধরবে। যদি অন্য কোথাও থেকে আলো প্রতিফলিত হয়ে আসে তাহলে এটাকে ভুল ধরবে। অনেকে আছে যে উত্তর খ জানার পরে গ দাগায় ফেলছে, কিন্তু পরে মনে হচ্ছে এটা খ, পরে দুইটাই দাগায় আসে, একটা কাইটা।
সেক্ষেত্রে উত্তর কেন ভুল ধরে, কারণ সেক্ষেত্রে দুইটা জায়গা থেকে আলো রিফ্লেক্ট হয়ে আসে, তখন ওইটা মিসম্যাচ হয়, কারণ ওর সফটওয়্যার হচ্ছে একমাত্র খ থেকে আলো রিফ্লেক্ট হলে ওটাকে কারেক্ট আনসার ধরবে, অন্য যে কোনো জায়গা থেকে রিফ্লেক্ট হলে ও হচ্ছে কারেক্ট আনসার ধরবে না। ইভেন আলো যদি পাস হয়ে যায় তাহলে ওটাকে কারেক্ট আনসার ধরবে না, ওর সফটওয়্যারটা এমনভাবে বিল্ড আপ করা। তাহলে ও মূলত আলোর প্রতিফলন হিসাবে কাজ করে, মানে পদ্ধতি ব্যবহার করে কাজ করে, ইলেকট্রিক একটা জিনিস। তো কি কি ক্ষেত্রে ওই ওএমআরটা কাজ করা হয়, ওএমআরটা কত সাল থেকে শুরু হয়, এই জিনিসগুলো একটু পড়বেন, যেমন 1994 সালে, বা কোথায় বাজার সমীক্ষা, দোকানের অর্ডার ফর্ম, পরীক্ষার খাতা মূল্যায়ন, বিভিন্ন কাজে এই জিনিসটা ইউজ করা হয়। ওসের কাজটা অনেকটা সেমই, মূলত মুদ্রিত লেখা ইনপুট দেওয়ার জন্য এই কাজ করায়। তাহলে ও কি শুধুমাত্র দাগ বুঝে না, ও হচ্ছে অ্যালফাবেটও বুঝতে পারে। যেমন ওএমআর মেশিন শুধুমাত্র দাগ বুঝে, ও কোনো বর্ণ চেনে না, ও শুধু মার্ক করা জিনিস বুঝে। এই জন্য অপটিক্যাল মার্ক রিডার, আর ওসের হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার। ক্যারেক্টার মানে তো বর্ণ, মানে ও বর্ণও বুঝতে পারে, এটা কোন বর্ণ, ক নাকি খ নাকি গ। রিফ্লেকশন দেখে ও হচ্ছে বর্ণ সিলেক্ট করতে পারে, বর্ণ বুঝতে পারে রিফ্লেকশন দেখে। কিন্তু ওএমআর শুধু মার্ক বুঝে, ও অ্যালফাবেট আইডেন্টিফাই করতে পারে না। এইটা হচ্ছে দুইটার পার্থক্য। আর এমআইসির হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, এটা হচ্ছে মূলত ব্যাংকিং সেক্টরে ইউজ করা হয় চেক জালিয়াতি রোধ করার জন্য। এমআইসিআর এ কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যাংকের নিচে আপনারা যদি ব্যাংক চেক দেখেন, যে এমআইসিআর বলতে কি বোঝায় একটু দেখাই। এখানে লেখাই এমআইসিআর কোন জায়গাটা কাজ করে একটু দেখাই। এমআইসিআর চেক, আচ্ছা ধরুন একটা চেক দিলাম আন্দাজে যে কোনো জায়গা থেকে, এই যে ধরুন এটা কোন ব্যাংকের চেক আসলো জানি না, তোর দেখা যাইতেছে না, এটা কি, আচ্ছা এই যে ব্যাংকের একদম নিচে যে, একদম নিচে যে এই জিনিসগুলো, যে এটা হচ্ছে এমআইসিআর। এটা সবগুলো চেক এরকম 4টা অংশে থাকে। এই এক একটা অংশের ইয়ে আছে, ফাংশন আছে। আমি আগে পারতাম, এখন ভুলে গেছি। তবে এখানে কিন্তু কোনো কান্ট্রি কোড নেই, এখানে হচ্ছে ব্যাংকের নাম আছে, মানে এক একটা ব্যাংকের কোড আছে, ব্রাঞ্চ কোড আছে, ঠিক আছে। আবার ওইটা ওই ব্রাঞ্চের কার অ্যাকাউন্ট, এবং এটা কোন ধরনের অ্যাকাউন্ট, এটা কি সেভিংস নাকি আপনার কারেন্ট অ্যাকাউন্ট, ওই ডিটেলস গুলো এখানে এটার মধ্যে থাকে আর কি। এক একটা জিনিস এক একটা মিন করে, কথা বুঝছেন? এই প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা মিনিং আছে, মিনিংটা এই মুহূর্তে আমার মনে নাই, জাস্ট এটা বুঝে রাখেন যে এটার নিচে দিয়ে হচ্ছে আমাদের যে কোডটা, এটা হচ্ছে এমআইসি এর কোড। তো এটা হচ্ছে ম্যাগনেটিক, এটার মেশিন দিয়ে সরাসরি এই কোডটা রিড করতে পারে, এটার জন্য আলাদা মেশিন লাগে। এটার ফাংশন আমি জানি, কিভাবে ফাংশন অপারেট করে এই জিনিসটা আমি জানি, এটা হচ্ছে আপনার রিটেনে আমি কোর্সে পড়াই, প্রিলিতে এটা লাগে না, অযথা লাগে না, যেহেতু আমি ব্যাখ্যা করে ক্লাস মানে ডিলে করব না। এমআইসি এর থেকে শুধু একটা কোশ্চেনই পরীক্ষা আসে, যে এমআইসি এর যে পদ্ধতিটা, ইনপুট ডিভাইসটা, এটা কোন সেক্টরে বেশি ইউজ হয়, ব্যাংকিং সেক্টর, এটুকু জানলে মোটামুটি আপনি পারবেন। এরপর স্ক্যানার দিয়ে আপনার তেমন বেশি লাগে না, বাট রিডিং পড়ে যাবেন, যদি পরীক্ষা আসে পড়বেন। বারকোড রিডার আছে, বারকোড রিডার মূলত হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোতে, শপিং মল, সুপার শপ, এগুলোতে ইউজ করা হয় পণ্যের প্রাইসটা সরাসরি ইনপুট দেওয়ার জন্য। এছাড়া আরো কিছু ইনপুট ডিভাইস আছে, শুধু নামগুলো পড়বেন, লাইট পেন, জয়স্টিক, ডিজিটাল ক্যামেরা, ওয়েব ক্যাম, এগুলো সম্পর্কে ডিটেলস পড়ার দরকার নেই, তবে একবার রিডিং পড়ে যাবেন, এর বেশি না, পরীক্ষায় আসে না তেমন একটা। কিউআর কোডটা পড়তে পারেন, বর্তমানে যেহেতু এটা বেশি ইউজ হয়। কিউআর কোডের ফুল ফর্মটা কুইক রেসপন্স কোড, এটা 1994 সালে মাসাহিরো হারা এই কোড আবিষ্কার করছেন। ব্লু মার্ক করে দিছি, আপনারা পড়তে পারবেন। তাহলে এই যে হচ্ছে আমাদের ইনপুট ডিভাইসটা শেষ, এরপরে এবার যাব হচ্ছে আমরা আউটপুট ডিভাইসে। ও এটা তো না, আমাদের হচ্ছে ফাইল, এখান থেকে ওসিআর পড়লাম, এমআইসিআর পড়লাম, স্ক্যানার নট ইম্পর্টেন্ট, বারকোড রিডার, এগুলো অন্যান্য ডিভাইস চলে গেল। তারপরে আউটপুট ডিভাইস, আচ্ছা ওকে। আউটপুট ডিভাইসের মধ্যে ফার্স্ট হচ্ছে মনিটর, মানে কম্পিউটারের অপারেশন শেষ করার পর আমরা ফলাফলটা যে ডিভাইসের মাধ্যমে পাই, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। তাহলে আউটপুট ডিভাইসের হচ্ছে প্রথম হচ্ছে মনিটর। মনিটর আমাদের কমপক্ষে ডিস্টেন্সটা হতে 2 থেকে 3 ফিট,
নিরাপদ দূরত্ব, আপনি যে জায়গায় বসে থাকেন এর জন্য 2 থেকে 3 ফিট ডিস্টেন্সে থাকতে হয়। মনিটর এক কালার আছে, এখন তো এক মাল্টি কালার আছে। এখন তো এক কালারের মনিটর সাধারণত ইউজ হয় না, এজন্য এগুলো আসে না। মনিটরের প্রকারভেদ হলো মূলত 4 প্রকার, আপনারা এই 4টা প্রকার পড়বেন। ঠিক আছে? একটা হচ্ছে ক্যাথোড রে মনিটর, এটাকে সিআরটি মনিটর বলা হয়। আগের যুগে টিভি যেরকম থাকতো বা আগের কম্পিউটারগুলোকে দেখতেন একটু, এখন তো এলসিডি ফ্ল্যাট মনিটর থাকে। আগে যে বড় যে মনিটর থাকতো এটা হচ্ছে সিআরটি মনিটর বলে, ক্যাথোড রে মনিটর। এটা হচ্ছে মূলত সিঙ্গেল কালার হইতো, মাল্টি কালারও হইতো। তাহলে সাদা কালো যদি হইতো তাহলে এখানে ইলেকট্রিক গান থাকতো একটা, আর যদি মাল্টি কালার হয় তাহলে হচ্ছে ইলেকট্রিক গান থাকে তিনটা কালার আসল, আসমানি, সবুজ আর হচ্ছে লাল। এই তিনটা মৌলিক রঙের মাধ্যমে এত হাজার হাজার কালার তৈরি হয়। তো কালারফুল জ্বলে এখানে হচ্ছে ফসফোর পর্দা থাকে। আমাদের এই যে পর্দাগুলো থাকে, যে ডিসপ্লেটা, যেমন এটাও একটা আপনার মনে করেন যে মনিটর, তো এটার এই ডিসপ্লেতে ফসফোর পর্দা থাকে। ব্যাক সাইড থেকে ইলেকট্রিক সিগন্যালগুলো ইলেকট্রিক গানে কনভার্ট হয়। এটা ডিটেলসগুলো আমরা রিটেনে পড়ি, এখানে প্রিলিতে আমি এত ব্যাখ্যাটা করতেছি না, কারণ 10 মিনিটের ব্যাখ্যা চিত্র এঁকে একা ইলেকট্রিক গান কি কেমনে কাজ করে আমার দরকার নাই। সিআরটি মনিটর কিভাবে ডিসপ্লেতে পর্দা শো করে, এটা রিটেনে একটা বিসিএস কোশ্চেন আসছিল 37 না কত বিসিএস। তা আপনারা যদি প্রিলি পাস করে রিটেনে যান সেখানে আমি ডিটেলস পড়াবো। আপাতত যা সংক্ষেপে বলে দিই, আপনার কোন একটা টিভিতে যা দৃশ্যমান হবে মানে ভিডিও সিগন্যালটা আপনার চ্যানেল থেকে গিয়ে যখন আসে বা যে কোনো জিনিস ব্যাক সাইড থেকে ক্যাথোড রে টিউবের মাধ্যমে ইলেকট্রিক সিগন্যালটা ইলেকট্রিক গানে কনভার্ট হয়ে যখন পর্দাতে এসে আঘাত করে তখন ওই জায়গাটা উজ্জ্বল হয়। ফসফোর পর্দাতে আঘাত করলে ওই জায়গাটা উজ্জ্বল হয়। তাহলে এখানে সাদা কালোতে একটাই থাকে কালার থাকে, আর রঙিনে হচ্ছে 3টা কালার থাকে। 3টা কালারের সংকেত অনুসারে মিক্স আপ হয়ে এতগুলো কালার তৈরি হয়। আমরা যে দুনিয়াতে হাজার হাজার কালার দেখতেছি মূলত হচ্ছে 3টা কালার ওরফে 7টা কালার। মানে আমাদের তো মৌলিক রং 3টা আর বেসিক্যালি রং হচ্ছে 7টা। এই 7 রং দিয়ে দুনিয়াতে হাজার হাজার কোটি কোটি কালার তৈরি হয়। এই 7 রং আবার তৈরি হয় 3টা থেকে। তাহলে মৌলিক রং 3টাই বলতে পারেন। তাহলে আমাদের কালার টেলিভিশন যদি বলে মৌলিক রং কয়টা, তাহলে 3টা দিবেন। কোনটা না বা কোনটা যদি হয় তাহলে আসমানি, সবুজ, লাল, এই 3টা। অর্থাৎ যদি বলে কোনটা মৌলিক রং না তাহলে অন্য আর একটা দিবে আর কি অপশনে। আর এলসিডি মনিটর এবং এলইডি মনিটর দুইটাই হচ্ছে ফ্ল্যাট মনিটর। দুইটার মধ্যে একটা পার্থক্য হচ্ছে এলসিডি মনিটর একটু বিদ্যুৎ খরচ কম হয় এবং আপডেটেড। ফুল ফর্মগুলো পড়বেন। এলসিডি হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, আর হচ্ছে এলইডি হচ্ছে এলইডি আপডেটেড, সরি। এলসিডি মনিটর হচ্ছে একটু সমস্যা হচ্ছে এলসিডি মনিটরে প্রথম হচ্ছে সিআরটি মনিটরের পরে আমাদের এলসিডি মনিটর আসছিল, পরে তো এলইডি আসছে। এলসিডি হচ্ছে যদি আপনি সাইড থেকে দেখেন, ধরেন আপনার এখানে আপনি কোনো একটা কাজ করতেছেন বা একটা মুভি দেখতেছেন, তো আপনার সাইড থেকে দেখলে মুভিটা দেখা যেত না, একটা কালচে ডিসপ্লের মতো দেখা যেত। এলইডি মনিটরে এই জিনিসটা ঘটে না, আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে জিনিসটা দেখা যায়। এটা হচ্ছে একটা আপডেটেড প্লাস আমাদের ওইখানে সিলিকন চিপ ইউজ করেছে, এখানে হচ্ছে পারদ ব্যবহার করেছে, এটা পরিবেশ বান্ধব। এলইডিটা মানে ফাংশনের যেহেতু আপডেটেড, অতএব এখানে তো বিদ্যুৎ খরচ, পরিবেশ বান্ধব অনেক কিছু বেনিফিটস আসছে। তো এখানে আপনাদের এত বেশি পরীক্ষায় আসবে না, যেটুকু কালার করে দিয়ে সেটা পড়বেন। মূলত এখানে ফুল ফর্মটাই আসে, ঠিক আছে? মূলত এখানে ফুল ফর্মটাই আসে, এলসিডি কি এলইডি কি এটুকুই পড়তে পারেন। এছাড়া যে অ্যামোলেড ডিসপ্লে, যেটা বর্তমানে অ্যামোলেড ডিসপ্লেটা বেশি ইউজ করা হয়, এটা হচ্ছে সহজে ভাঙে না আর কি। যেমন মোবাইলে বা স্মার্টফোনে বা এই জিনিসগুলোতে বেশি অ্যামোলেড ডিসপ্লেটা বর্তমানে ইউজ করা হয়। এই ডিসপ্লেগুলো হচ্ছে ভাঙে না আর কি, এটা হচ্ছে মূল মূল কাজ। এরপর হচ্ছে মনিটরের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, যেমন মনিটরের দক্ষতা মাপা হচ্ছে পিক্সেল দিয়ে, কত পিক্সেল, মেগাপিক্সেল দিয়ে সাধারণত মাপা হয়। 3টা রং দিয়ে হয়। রেজুলেশন যার যত বেশি ওইটার কার্যক্ষমতা তত বেশি। এখন রেজুলেশন এখানে দেখেন, এখানে কিছু জিনিস দিছি, যেমন আমরা বলি না এইচডি, আগে তো ছিল এসডি। এসডি হচ্ছে সাইজ আর কি, ডিসপ্লের সাইজ, মানে একটা ছবি তুললেন বা আপনার ভিডিওর ভিডিওর সাইজ অনুসারে হচ্ছে এইচডি হলে হচ্ছে 1280 ইন্টু 720, আমরা যেটা এইচডি বলি। ফুল এইচডি হলে 1920 ইন্টু 1080। এগুলো একটু মুখস্থ করবেন, আপডেটেড বা কঠিন কোশ্চেন হলে দিতে পারে। এরপরে 4K আসছে, 4K এর উপরে 8K গেছে, তাহলে এগুলো হচ্ছে সাইজের উপর ভিত্তি করে, অতটা কমন না। এরপরে ডট পিস, রিফ্রেশ রেট, ভিডিও কন্ট্রোলার, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। বাট এই ফুল ফর্ম, এখানে 3টা ফুল ফর্ম আছে, 3টা ফুল ফর্ম মুখস্থ করবেন। এই 3টা ফুল ফর্ম একটু কষ্ট করে মুখস্থ করা যাবেন। এই 3টা ভিজিএ, এসভিজিএ আর হচ্ছে এক্সজিএ না, মূলত এই দুইটাই পড়বেন। এরপর হচ্ছে প্রিন্টার। প্রিন্টার এই প্রকারভেদটা পড়বেন। এখানে প্রিন্টারের একটা প্রকারভেদ আছে। প্রকারভেদটা পড়লে মূলত যে কোশ্চেন আসে চলে আসবে এর মধ্যে। নিচে আর কই চলে গেল রে,
অনেক, এই যে প্রিন্টার, এই প্রিন্টারের প্রকারভেদটা পড়বেন, বোঝা লাগবে না, কিচ্ছু বোঝা লাগবে না। ইমপ্যাক্ট প্রিন্টার, নন ইমপ্যাক্ট প্রিন্টার, নন ইমপ্যাক্ট প্রিন্টার এই হচ্ছে ক্লাসিফিকেশন, ইমপ্যাক্ট প্রিন্টার এই হচ্ছে ক্লাসিফিকেশন। আপনারা শুধু প্রকারভেদটা পড়বেন আর একটু ডিটেলস পড়তে হবে শুধু একটা লেজার প্রিন্টারের, আর কিচ্ছু না। তাহলে এখান থেকে নামগুলো পড়বেন এই জন্য যে পরীক্ষা আসতে পারে নিচের কোনটি নন ইমপ্যাক্ট প্রিন্টার নয়, বা নিচের কোনটি ইমপ্যাক্ট প্রিন্টার নয়, বা নিচের কোনটি প্রিন্টারের ক্লাসিফিকেশন নয় বা প্রকারভেদ নয়, এই জন্য। আর একটু বর্ণনা পড়তে হবে লেজার প্রিন্টারের। আমি যেহেতু অগুরুত্বপূর্ণ, কেউ চাইলে ব্যক্তিগতভাবে পড়বেন, রিডিং পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু পরীক্ষা এগুলো তেমন একটা আসে না। আমাদের পড়তে হচ্ছে লেজার প্রিন্টার। এখন লেজার প্রিন্টার যেহেতু লেজারের ফুল ফর্মটা পড়বেন, লাইট অ্যাম্প্লিফিকেশন বা স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন, এটা সায়েন্সের জন্য আমাদের লাগবে, এখানেও লাগবে। লেজার কে তৈরি করছে, লেজারের বৈশিষ্ট্যকে, এগুলো আমরা বিজ্ঞানে পড়বো। তাহলে এখানে এই প্রিন্টার লেজার রাইটের মাধ্যমে কিভাবে কাজ করে, আমাদের হচ্ছে মূলত এই লেজার এর সাহায্যে যে জিনিসটা প্রিন্ট করা হবে এটার একটা ছাপ তৈরি করা হয়। এই ছাপটা কাগজের উপরে ছাপটা তৈরি করা হয়, পরবর্তীতে ওইটা আকর্ষণে এই টোনার থেকে কালি ওইখানে যে লাগা যায়, লাগা যাওয়ার পরে যখন এটা বেরোয় কোনো একটা চাপ দিয়ে, যেমন কোনো একটা কাগজ যখন বেরোয় না, ওরকম চাপ দিয়ে কালিটা ওইটার সাথে লেপটে যায় যেন এটা না ছড়ে। বেসিক্যালি আমি একদম সংক্ষেপে বাংলা কথা এটা বলছি। প্রথম হচ্ছে কাগজের উপর একটা ছাপ তৈরি হয়, ওই ছাপ যে যে জায়গায় তৈরি হয় ওই কালি টোনার থেকে আকর্ষণে ওই জায়গাগুলোতে কালিকে লাগে। এখন কালি লাগলে তোকে আপনি টোকা দিলে কি পড়ে যাবে, আপনি টোনার থেকে কালি ভরছেন কেন জানি না প্রিন্টারে, এগুলো হচ্ছে ইয়ার মতো, ছায়ের মতো, তাহলে কাগজে তো টোকা দিলে পড়ে যাবে, তাহলে কালিটা তো কাগজে পার্মানেন্টলি লাগতে হবে। এই জন্য তাপে উচ্চ চাপে এবং তাপে প্রেস করে কাগজটার সাথে ওই কালিগুলো একদম লেপটে লাগা থাকে। এটা হচ্ছে লেজার প্রিন্টারের মূল মেকানিজম। এখানে কিছু বৈশিষ্ট্য আছে পড়বেন, যে ওর স্পিড বেশি, অনেক দ্রুত গতিতে প্রিন্ট করতে পারে। আমাদের তো আগের প্রিন্টার যেগুলো হচ্ছে লাইন প্রিন্টার বা ইঙ্কজেট প্রিন্টার, যেগুলো হচ্ছে খট 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 করে এক লাইন করে কট 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 করে আসে, আর লেজার প্রিন্টারকে একদম দ্রুত ছাপাখানার মতো চলে আসে। ও প্রতি মিনিটে ও হচ্ছে 1000 লাইন করতে পারে। এই যে এলপিএম, এই যে এটা 10,000 এলপিএম মানে লাইন পার মিনিট, ও প্রতি মিনিটে 10,000 লাইন প্রিন্ট করতে পারে। আর 215 পেজ পার মিনিট, প্রতি মিনিটে 215টা পেজ প্রিন্ট করতে পারে। ঠিক আছে, এই অ্যাবিলিটি গুলো একটু পরে নেবেন। বাজারে কয়েকটা লেজার প্রিন্টার মধ্যে এগুলো হচ্ছে খুব বেশি, এটা আসবে না অবশ্য, এটা আসতে পারে। পিপিএম হচ্ছে পেজ পার মিনিট, হচ্ছে লেজার প্রিন্টারের গতি পরিমাপক একক। এছাড়া আরো কিছু আউটপুট ডিভাইস আছে, এগুলো একটু নামগুলো পড়ে নেবেন, পরীক্ষায় তেমন একটা আসে না। শুধুমাত্র একটু একটু বলি, মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে কি করে জানেন, এখন প্রজেক্টরের ব্যবহারটা কমে গেছে। এই ডিজিটাল স্মার্টবোর্ড আসার পরে প্রজেক্টরের ব্যবহারটা কমে গেছে। আগে ক্লাসে সাধারণত প্রজেক্টর দিয়ে ক্লাসের পারপাস ইউজ করা হতো, বা সিনেমাতে এখনো প্রজেক্টর ইউজ করা হয়, কারণ সিনেমাতে তো রিলটা প্রজেক্টরের মাধ্যমে পর্দায় গিয়ে ভাসে। তো ক্লাসরুমে কমে গেছে। প্লটার কেন ইউজ করে, মূলত আর্কিটেকচার না, হ্যাঁ আর্কিটেকচার, বা আপনাদের নকশা যারা করে, মানচিত্র যারা করে, আর্কিওলজি যারা জড়িত আছে প্রত্নতাত্ত্বিকের সাথে, এরা এদের ম্যাপ তৈরি করার কারণে প্লটার ইউজ করা হয়। মানে এটা হচ্ছে বড়, মানে পেজ ছাপতে পারে আর কি। স্পিকার জানেন শব্দকে আউটপুটের আকারে বের করে, মানে তড়িৎ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করে, বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে কনভার্ট করে ও আপনাকে আউটপুট আকারে শোনায়। হেডফোন দরকার নাই, টাচ স্ক্রিন, শুধু একটা তথ্য জানবেন, ও একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস, আর কিছু জানতে হবে না। তো এই হচ্ছে আমাদের ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কে তথ্য, অর্থাৎ কম্পিউটার পেরিফেরালস। যা বলছি, যেভাবে বলছে ওইটুকু পড়বেন, কালার মার্কগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বেন। বিশেষ পরীক্ষার বাইরে আসবে না এটুকু ইনশাল্লাহ, অন্যান্য চাকরি পরীক্ষা অতটুকু কভার হবে। এরপর আমি যা বলছি তা পড়ার পর আপনি যখন কি এমসিকিউ প্র্যাকটিস করবেন, তখন দুই একটা তথ্য যেগুলো ছুটে যাবে, যে আমার বলা হয় নাই বা কালারের মধ্যে মেনশন করা হয় নাই, ওটা ওইখান থেকে কভার হয়ে যাবে। ঠিক আছে, তো এটার আরেকটা ক্লাস বাকি আছে, ওই আরেকটা ক্লাসে আমরা হচ্ছে যে মেমোরিটা পড়বো, স্টোরেজ। এটা শুক্রবারে হবে, কালকে হবে না ক্লাসটা, শুক্রবারে হবে। কম্পিউটার মেমোরি নিয়ে আমাদের আরেকটা ক্লাস হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।